ভারত এই অপারেশন সিঁদুর নামে যে অভিযানটা করলো এবং সেখানে আমরা দেখলাম এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে যে হামলাটা হলো, এরপর পাকিস্তান যে কথাটি বলেছে যে পাকিস্তানি কিন্তু এখন প্রতিঘাতের একটা অধিকার তারা পেয়ে গেল। জাতিসংঘের যে কনভেনশন অনুযায়ী প্রতিরক্ষার অধিকার তো জাতিসংঘ দেয়, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন আসলে এটা? মানে ধন্যবাদ আপনাকে। এটা এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধের সূচনা হলো, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আমাদের উপমহাদেশে বলেন, যুদ্ধ তো আসলে কারোর জন্যই ভালো না, তো এটার একটা ইম্প্যাক্ট তো আমাদের সবার উপরে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো তাদের রুট চেঞ্জ করছে এবং তারা খুব হিমশিম খেয়ে যাচ্ছে। এরই ফাঁকে আমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে যে ভারত পাকিস্তান তাদের তো একটা বৈরী অবস্থান দীর্ঘ সময়ের, এবং পাকিস্তানের পক্ষ থেকে তাদের সেনাবাহিনী অথবা প্রবাবলি সেনাবাহিনী প্রধানই বলেছেন যে একটা যুদ্ধ পরিস্থিতি মানে ভারতের তরফ থেকেই আপনার স্টাবলিশ করেছে বা তারা যুদ্ধের সূচনাটা করেছে। তার জন্য তো একটা পাকিস্তান এখন এটা রিটেলিয়েশনের দিকে গিয়েছে। আমার বক্তব্য সেই জায়গায় না, ওই পাকিস্তান ভারত যুদ্ধ মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হবে, এই হুমকি শঙ্কা মধ্যে দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে একটা স্ট্রেইন রিলেশনশিপ ওদের চলছে বহুদিন ধরে। কিন্তু এই ফাঁকে বাংলাদেশে এই পাকিস্তান ভারতের যুদ্ধ প্রস্তুতির বা যুদ্ধের ডামাডোলের মধ্যে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে আপনার আমাদের সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু পুশিংয়ের ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। এমনিতেই হচ্ছে যে আপনার ভারতীয় কর্তৃপক্ষ তারা আমাদের যে 5ই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষায় যে সরকারটি এখন চলছে, যে সরকারটা এখন দায়িত্বপ্রাপ্ত আছে, এই সরকারের সাথে তারা খুব স্বাভাবিক সম্পর্ক রাখছেন না এবং বলা যেতে পারে প্রতি মুহূর্তেই বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি তারা করছেন। এখনও পরিস্থিতি আবার নতুন করে আপনার কিছু রোহিঙ্গা, তাদের আপনার আইডেন্টিফাইড রোহিঙ্গা যারা, তাদেরকে 36 জনের মতো রোহিঙ্গাকে তারা পুশিং করেছেন এবং কিছু ভারতীয় নাগরিক যাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তারা তাদেরকে এখানে পাঠিয়েছে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের তরফে আমাদের যিনি শব্দটা তো আমাদের মানে এই কী বলে এই পোস্টটা বা এই পরিচয়টা আমাদের দেশে খুবই নতুন, হাই রিপ্রেজেন্টেটিভ। তো যাই হোক, উনি এই হাই রিপ্রেজেন্টেটিভ সাহেব এবং পরবর্তীতে উনি বোধহয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন। তো তার তরফে তার যে স্টেটমেন্ট আমি যেটা দেখলাম সেটা খুব এনাফ মনে হয়নি আমার কাছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে ফরেন মিনিস্ট্রিতে এক ধরনের ইন্টিগ্রিটি বলতে আমি এটা বোঝাচ্ছি বা কোঅর্ডিনেশনের একটা সংকট আছে। আচ্ছা। তো যার জন্য উনি বলছেন যে দে কুড নট এস্টাবলিশ দ্য কন্ট্যাক্ট উইথ মানে কাউন্টার পার্ট। কিন্তু ভারতের সাথে যোগাযোগের, ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগের চেষ্টা করছে এরকমটা আমরা শুনেছি। এটা তো ইউজুয়ালি মানে হাই রিপ্রেজেন্টেটিভ অফিস থেকে তো, আর ওখানে তো আর একটা হাই রিপ্রেজেন্টেটিভ নাই, মানে খুব মানে ফর্মাল চ্যানেল এই অফিসের সাথে ওই অফিসে থাকার কোনো কারণ নেই। ইয়েস, তাদের একটা ওই ভারতের একটা মানে সিকিউরিটি অ্যাডভাইজার আছে বোধহয় অজিত দোভাল, তার সাথে যোগাযোগ উনি করতেই পারেন। কিন্তু ফর্মাল চ্যানেলে করতে গেলে তো আমাদের ফরেন সেক্রেটারি বা আমাদের যে ফরেন অ্যাডভাইজার আছেন তারা তাদের নির্দিষ্ট মানে চ্যানেলের মধ্যে দিয়ে তারা যোগাযোগটা করতে পারতেন। এক ধরনের আমার কাছে মনে হচ্ছে কি বলবো, মনে হচ্ছে যেন আপনার মানে লাইন ক্রস করে অথবা লাইনের বাইরে যে অথবা অতিরিক্ত মানে খুব সমন্বিতভাবে আমাদের সাইড থেকে মানে বাংলাদেশের সাইড থেকে খুব সমন্বিত কাজটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো এটাও খুব উদ্বেগজনক। এবং এই ঘটনা এবং এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগেই কিন্তু মাস দুয়েক ধরেই তিনি বলছেন, ওটা তো তাদের বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন পরিস্থিতি থাকে তখন ওই নির্বাচনে জেতার জন্য তারা এই ধরনের আওয়াজ তোলে অবৈধ বাংলাদেশি। তো ভারতের তুলনায় তো আমাদের বাংলাদেশের লোকেরা তো খুব অর্থনৈতিকভাবে মোটেই খারাপ নেই, যথেষ্ট ভালো আছে। এবং এখানকার যারা মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা আছেন তারা ভারতে কেন এই ধরনের দাঙ্গা ফ্যাসাদের দেশে এত ঝুঁকির মধ্যে তারা কেনই মানে পরিযায়ী শ্রমিকের কথাও যদি বলি, পৃথিবীতে অনেক দেশ আছে মানে কাজ করার জন্য। ভারত ইজ নট দ্য রাইট কান্ট্রি